গল টেস্টটা ড্র হওয়ার পর ভালো খারাপ মিলিয়ে অনেক কিছুই চলছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে এবং সেই সাথে দ্বিতীয় টেস্টের প্রস্তুতির ব্যাপারটাও কিন্তু সামনে চলে এসেছে। বাংলাদেশ ইতিমধ্যে কলম্বোতে পৌঁছে গেছে এবং সিংহালি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে উপনীত হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই টেস্টের বা সেই টেস্ট ম্যাচের একটা পূর্ণাঙ্গ প্রিভিউ আমি পরবর্তী আরেকটা ভিডিওতে করব। তবে আজকে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব চর্চিত একটা বিষয় চলছে এই মুহূর্তে, যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম একাদশে আসলে কি কি পরিবর্তন থাকতে পারে, যার মধ্যে একটা বড় বিষয় এনামুল হক বিজয়কে দ্বিতীয় টেস্টেও সুযোগ দেওয়া হবে কি হবে না। প্রথম টেস্টে তিনি কি করেছেন সেদিকে একটু চোখ বোলাতে পারি। প্রথম ইনিংসটাতে তিনি 0 রানে আউট হয়েছিলেন, পরবর্তী ইনিংসটাতে তিনি 4 রানে আউট হয়েছিলেন। যতগুলো বল তিনি খেলেছেন কোনোভাবেই তাকে স্বাচ্ছন্দ্যে খেলছেন এরকম কিছু মনেই হয়নি। জিম্বাবুয়ে সিরিজে হ্যাঁ সাদমানের সাথে তিনি একটা সেঞ্চুরি পার্টনারশিপ করেছিলেন যেখানে তার রান ছিল 39, সেটাই তার সর্বোচ্চ রিসেন্ট টাইমসে। তাকে সুযোগ দেওয়া হয়েছিল এই টিমের হয়ে খেলার, সেখানেও তার পারফরমেন্স ভালো ছিল না। ওয়ান ডে কিংবা 4 দিনের যে লঙ্গার ভার্সন ক্রিকেট সেখানেও তার পারফরমেন্স ভালো হয়নি। ডিপিএল এ যে তিনি ভালো ফর্মটা ফেলে এসেছেন তারপর থেকেই কিন্তু তার ব্যাট হাসছে না এই মুহূর্তে। সো এনামুল হক বিজয়কে নিয়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি দেব চৌধুরী, আমাদের ওয়ান অফ আওয়ার মোস্ট ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার্স জার্নালিস্ট, তিনি গতকালই একটা ভিডিও করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আসলে এনামুল হক বিজয়কে নেওয়ার পক্ষে বিপক্ষে দুদিকে যুক্তি আছে। পক্ষের যুক্তিটা তাকে বাদ দেওয়ার সেটা হচ্ছে তার রিসেন্ট পারফরমেন্স ন্যাশনাল টিমের হয়ে, এবং বিপক্ষের যে যুক্তি সেটা হচ্ছে পাইপলাইনে যথেষ্ট পরিমাণ রিপ্লেসমেন্ট নেই এবং সেই সাথে এনামুল হক বিজয় এতদিন পর পর দলে সুযোগ পান, যে ফরম্যাটে ভালো খেলেন সেই ফরম্যাটে তাকে নেওয়া হয় না, অন্য ফরম্যাটে ইনক্লুড করা হয় এবং একটা দুটো ইনিংস দেখার পরে তাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়। সো এই বিষয়টাকে তিনি নেগেটিভলি দেখছেন এবং তিনি বলেছেন যে এই ব্যাপারটাকে পজিটিভলি দেখাতে হলে অন্তত কয়েকটা ইনিংস আরো সুযোগ দেওয়া উচিত এনামুল হক বিজয়কে, যেহেতু তাকে নিয়ে আসা হয়েছে নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তার ফর্ম তো ভালোই ছিল, জাস্ট ন্যাশনাল টিমে এসেই তিনি পারেননি আবারও, যেটা আগেও তিনি করেছিলেন এর আগের বারগুলোতে। তবে এখানে আমার একটা মতামত আছে, আমার একটা পার্সোনাল মতামত আছে। আপনার টিম কম্বিনেশন দেখতে হবে, কোন কনটেক্সটে খেলা হচ্ছে সেটা দেখতে হবে। ক্রিকেট কিন্তু দিন শেষে যে একটা টিম গেম, আমরা অনেক সময় আমাদের অ্যানালাইসিসের মধ্যে ভুলে যাই। এখানে যে একটা টিম স্ট্র্যাটেজি থাকবে সেই বিষয়টাকে আসলে আমাদের মুখ্য হিসেবে ধরে নেওয়া উচিত। এবং সেই যে মুখ্য বিষয়টা, সেই মুখ্য বিষয় থেকেই আমি বলতে পারি অন্তত যে এনামুল হক বিজয়কে ফেয়ার অ্যান্ড স্কোয়ার দ্বিতীয় টেস্ট থেকে কিন্তু বাংলাদেশ এলিমিনেট করতে পারে এবং সেটা যদি করে তাহলে তাদের স্টার্টিং ইলেভেনের স্ট্রেংথটা বৃদ্ধি হবে। কিভাবে হবে সেটা বলছি। বাংলাদেশ প্রথম টেস্টটা যখন খেলেছিল সেখানে তাদের পূর্ণাঙ্গ 4 জন বোলার নিয়ে তারা খেলেছিল, যেখানে অফ স্পিনার নাইম হাসান ছিলেন, তাইজুল ইসলাম ছিলেন এবং 2 পেসার ছিলেন নাহিদ রানা এবং হাসান মাহমুদ। এই 4 বোলারের উপর একটা ওভার বার্ডেন দিয়ে আমরা কিন্তু ম্যাচটা খেলে গিয়েছি এবং 4 জন বোলারের জায়গায় যদি 5 জন বোলার হতো আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য কমফোর্ট জোনটা আরো একটু বেড়ে যেত। এবং সেই পঞ্চম বোলারটা যদি হতেন মেহেদী হাসান মিরাজ, যার টেস্ট ক্যারিয়ারের রেকর্ডটা অনবদ্য, যিনি সাকিব আল হাসান এবং তাইজুলের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 200 উইকেটের মাইল ফলকও পেরিয়ে গেছেন, যার ব্যাটিংটা এই মুহূর্তে এত ভালো ইমপ্রুভমেন্টের পর্যায়ে রয়েছে যে তাকে প্রপার মিডল অর্ডার ব্যাটার হিসেবে আপনি চিন্তা করতে পারেন টেস্ট ক্রিকেটে। এই ধরনের একজন অলরাউন্ডার যখন প্রথম টেস্টটা খেলতে পারেননি, বাংলাদেশের জন্য বিরাট বড় একটা সমস্যাই হয়ে গিয়েছিল বলা চলে, ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দুই দিক থেকেই। এবং তার কিন্তু একটা নেতৃত্ব গুণ আছে। এই মুহূর্তে বাংলাদেশের যে লিডারশিপ কোর আছে তার অন্যতম সদস্য তিনি ডেফিনেটলি বলা যেতে পারে। এবং মেহেদী মিরাজকে আমরা জানি যে অলরেডি তাকে ওডিআই ক্যাপ্টেন্সিটাও দিয়ে দেওয়া হয়েছে এবং টেস্টে, দ্বিতীয় টেস্টে তিনি যদি সুস্থ হয়ে যান, যেটা নাজমুল শান্ত বলেছেন যে তিনি সুস্থ হয়ে গেছেন, তিনি ট্রেনিং করছেন, সুতরাং দ্বিতীয় টেস্টে আমরা তাকে দেখতে পারি। তিনি যদি ঢোকেন সেই ক্ষেত্রে আসলে প্রথম টেস্ট একাদশ থেকে বাদ পড়তে যাওয়ার সবচেয়ে বড় ক্যান্ডিডেটই হবেন আসলে এনামুল হক বিজয়। আমরা জানি এটা আসলে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নন। এনামুল হক বিজয় একজন পুরোদস্তুর স্পেশালিস্ট ওপেনিং ব্যাটার, মেহেদী হাসান মিরাজ একজন অলরাউন্ডার। তো এখন মিরাজ যদি ঢোকেন এনামুলকে আমরা কেন বাদ দিব, সেই প্রশ্নটা আপনাদের থাকতে পারে। তবে সেটার উত্তরটাও খুব সহজ। প্রথম টেস্টের আগেই যখন ভাবছিলাম যে মেহেদী মিরাজ ফিট থাকলে খেলবেন বাংলাদেশের পক্ষে প্রথম টেস্টে, তখনই কিন্তু আমরা বলা বলি করছিলাম বাংলাদেশ ওপেনিং পজিশনে একটা পরিবর্তন আনতে যাচ্ছে। সাদমান তিনি ওপেন করবেন, বাট যেহেতু স্কোয়াডের মধ্যে বিজয় ছাড়া আর কোনো ওপেনারও নেই, জাকির কিংবা জয় তাদেরকে অফ ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে, বিজয়ও প্রথম টেস্টে ভালো করতে পারেননি, এই দলটার সামগ্রিক শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য নাজমুল হোসেন শান্তকে ওপেনার হিসেবে প্রমোট করা যায় কিনা বা তিনি ওপেন করবেন কিনা সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে প্রথম টেস্টের আগে। তবে যেহেতু মিরাজ খেলতে পারেননি প্রথম টেস্টটা, এই কারণে ব্যাপারটা খুব সহজ হয়ে গিয়েছিল টিম ম্যানেজমেন্টের জন্য। বিজয় একমাত্র অপশন ছিলেন সাদমানের সঙ্গে খেলার জন্য এবং বিজয় খেলেছেন সেই ম্যাচটা।
নাইম হাসান খেলে এত দুর্দান্ত একটা পারফরমেন্স দিলেন তিনি। তার প্রথম প্রপার অ্যাওয়ে ম্যাচে গিয়ে তিনি শ্রীলঙ্কার এগেইনস্টে একটা ইনিংসে ৫টা উইকেটও তুলে নিয়েছেন। সো তাকে আসলে বাদ দেওয়ার কোনো উপায় নেই। তাইজুলকেও বাদ দেওয়ার কোনো উপায় নেই। জাকের আলী অনেক মিডল অর্ডারে রয়েছেন। তাকে কি বাদ দিয়ে মিরাজকে ঢোকানো হবে কিনা সেটা একটা প্রশ্ন থাকতে পারে। বাট আমার কাছে মনে হয় না রিসেন্ট ফর্মের ভিত্তিতে জাকের যদিও এই টেস্টটাতে ভালো করতে পারেননি, তারপরেও তার পারফরমেন্স আমরা জানি কিরকম টেস্টে তার অ্যাভারেজও বেশ ভালো। তার পারফরমেন্স গুলো স্পেশালি ভালো হয় যখন দল বিপদে পড়ে। সো বাংলাদেশের রিসেন্ট সাকসেসের পেছনে টেস্ট ক্রিকেটে জাকের আলী অনেকের কিন্তু একটা অবদান রয়েছে। সো আমার কাছে মনে হয় না যে সেই মিডল অর্ডার পজিশনেও কোনো পরিবর্তন আসবে। মূল যেই পরিবর্তনটা আনতে হবে সেটা হচ্ছে প্রথম টেস্টের আগে যেটা বলেছিলাম সেই ধরনেরই একটা পরিবর্তন, এবং সেটা হওয়ারই কথা ছিল, হচ্ছে মিরাজের ইনজুরির কারণে প্রথম টেস্টে সেটা হয়নি। দ্বিতীয় টেস্টে আমার মনে হয় মিরাজ ফিট থাকলে সেটাই হওয়ার কথা। এনামুল হক বিজয় ড্রপড হবেন মিরাজের জন্য তার একটা মাত্র কারণ, বাংলাদেশ দলীয়ভাবে তাদের দলের শক্তিমত্তাটা, তাদের ব্যালেন্সটা বৃদ্ধি করতে পারবে মিরাজের ইনক্লুশনের মাধ্যমে। মিরাজ যদি ঢুকে যান তাহলে কি হবে দেখেন, নাজমুল শান্তকে আমরা ওপেনিং স্লটে প্রমোট করলাম। হতে পারে তিনি আসলে ৪ নম্বরে ব্যাট করে প্রথম টেস্টে একটা জোড়া সেঞ্চুরি করে দিয়েছেন এবং সে অ্যাবিলিটি তার রয়েছে, তিনি দেখিয়েছেন। তবে তাকে যদি বলা হয় আপনি নতুন বল ফেস করতে পারবেন কিনা, তিনি তো অবশ্যই ইয়েস বলবেন। তিনি দলের ক্যাপ্টেন, তারই কিন্তু দায়িত্বটা নিতে হবে এই জায়গায়। এবং এর আগে নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটে তিনি ওপেন করেছেন এর আগে ৬টা ইনিংসে। সো ইন্ডিয়ার সঙ্গে যে টেস্ট সিরিজ বাংলাদেশ খেলেছিল ২০২২-এর শেষে, সেই টেস্ট সিরিজেও কিন্তু নাজমুল হোসেন শান্ত ৩টা ইনিংসে ওপেন করেছিলেন। সো হি হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স অফ ওপেনিং। এবং আমার কাছে মনে হয় যে ৪-এ তিনি যখনও নেমেছেন এই গত দুটো ইনিংসে, বল খুব একটা বেশি পুরনো হওয়ার আগেই কিন্তু তাকে মাঠে নামতে হয়েছে, কারণ টপ অর্ডার ব্যাটাররা কনসিস্টেন্টলি ভালো করতে পারেননি। এনামুল হক বিজয় আগে আগে আউট হয়ে গেছেন, মমিনুল ৩-এ নেমে তিনিও বেশিক্ষণ টিকতে না পেরে আউট হয়ে গেছেন, তারপর কিন্তু শান্তকেই নামতে হয়েছিল। সো তিনি যদি ওপেন করেন দ্বিতীয় টেস্টে, সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি মেহেদী হাসান মিরাজ স্লট ইন করে যেতে পারেন ৭ নম্বরে বা ৬ নম্বরে তিনি যদি ব্যাট করতে আসেন, এবং সেই ক্ষেত্রে বাদ পড়বেন এনামুল হক বিজয়। সো বিজয় আসলে অফ ফর্মের কারণে বাদ পড়ছেন সেটা একটা সেকেন্ডারি বিষয়, বাট প্রাইমারি বিষয়টা হচ্ছে টিম ব্যালেন্সটাকে ঠিক করার জন্যই বিজয়কে আসলে দ্বিতীয় টেস্টে আমার মনে হয় বাদ দেওয়া দরকার। তাহলে বাংলাদেশ তাদের বোলিং ব্যাটিং দুই দিকেই তাদের সামর্থ্যটা আরো একটু সামনের দিকে বাড়িয়ে নিতে পারে। এখন আপনাদের কি মনে হয়? দেব চৌধুরী যেটা বলেছেন, আসলে ইনামুলকে যা সুযোগ দেওয়ার জন্য আরো একটা টেস্ট যদি খেলায়, সেক্ষেত্রে কিন্তু একজন প্রপার প্লেয়ার যিনি আসলে আগের টেস্টে ভালো করেছেন, কিংবা তাকে আসলে বাদ দেওয়া যায় না, ওরকম একজনকে আসলে বাদ দিতে হবে। তো আপনি সেই পন্থায় যাবেন, নাকি বিজয়কে স্ট্রেট বাদ দিয়ে, যিনি কিনা টপ অর্ডারে কোনো রান যোগ করতে পারেনি ফার্স্ট টেস্টে, তার জায়গায় আপনি মেহেদী মিরাজকে ঢুকিয়ে মিডল অর্ডারে খেলিয়ে দিবেন? সেই ক্ষেত্রে বাংলাদেশের ৫ জন বোলার হয় এবং সেই সাথে নাজমুল হোসেন শান্ত ওপেনিং স্লটেও ব্যাট করার সুযোগটা পেয়ে যান, যেটা তিনি আগেও বেশ কয়েকবার বাংলাদেশের জন্য করেছেন। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।